সালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের নতুন লেসনটি। একটা জিনিস বলে রাখি, পরিসংখ্যান নবম দশম শ্রেণী অনুশীলনী 17-র 13, 14, 15 এই তিনটি অঙ্ক নিয়ে আমার কিন্তু একটি ভিডিও আছে। বাট আমার প্রতি একটা ক্লেম, সেটা হচ্ছে ওখানে নাকি হাতের লেখা স্পষ্ট নয় বা বোঝা যাচ্ছে না। আমি এটা মেনে নিলাম এবং সবার কথা চিন্তা করে এই লেসনটি আবার আমি তৈরি করছি, একটু অন্যভাবে, একটু পরিষ্কারভাবে করার চেষ্টা করছি, যেহেতু ওখানে হাতের লেখা ক্লিয়ার ছিল না। তো চলো আমরা 13 নম্বর অঙ্ক থেকে অঙ্কটি শুরু করি। 13 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে প্রথমেই একটি চিত্র দেওয়া আছে। চিত্রটা যদি আমরা একটু খেয়াল করো, নিচে কিছু নাম্বার দেওয়া আছে 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এবং উপরের দিকে দেওয়া আছে 1, 3, 4 এবং দেখা গেছে যে এই 30 বা 40-এর মাঝামাঝি একটা বিন্দু রয়েছে, 40 বা 50-এর মাঝামাঝি একটা বিন্দু রয়েছে। তো এরকমভাবে খেয়াল করো 70 বা 80-র মাঝামাঝিও একটি বিন্দু রয়েছে। তো নিচের যে সংখ্যাগুলো আছে তার ঠিক মাঝামাঝি কিছু বিন্দু দেওয়া আছে। তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এখানে যে জিনিসটা দেওয়া আছে। খেয়াল করো, আমরা যদি একটু ক্লারিফাই করি যে এই 30 বা 40-এর মাঝামাঝি আছে এই বিন্দুটি এবং এখানে কিছু নাম্বার দেওয়া আছে। তো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে গণসংখ্যা। এবং গণসংখ্যা কি, ইতিমধ্যে যেহেতু আমরা 13 নম্বর অঙ্কতে আসি আমরা অনেকে বুঝে গেছি। আর এটা হচ্ছে শ্রেণী, আর এই জিনিসটা হচ্ছে গিয়ে শ্রেণী মধ্যবিন্দু, তাই তো, মধ্যবিন্দু। এখন প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, ক নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে যে উপরের চিত্র, আমি চিত্রটা একটু আলাদা করে লিখেছি, সুতরাং এটা উপরের চিত্র না বলে এখন পাশের চিত্রটি বলা চলে। তো যাই হোক, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? ওকে, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান। একটা জিনিস সবসময় খেয়াল করবা, মধ্যমান যদি কথা থাকে এর মানে কি, এর একটা উচ্চ সীমা থাকবে এবং একটি নিম্ন সীমা থাকবে। কারণ না হলে মাঝখানটা আমরা কীভাবে বুঝবো? মানুষ মাঝখানের কথা কখন বলে? মানুষ মাঝখানের কথা তখনই বলে যে এরকম একটা রেখা যদি থাকে, এটা হচ্ছে মাঝখানে, কারণ এখান থেকে শুরু এখানে শেষ, এটা হচ্ছে মাঝখানে। তো খেয়াল করো যে প্রথম শ্রেণীটা যদি আমরা চিন্তা করি, যে এই চিত্র অনুযায়ী আমরা যদি এভাবে লিখি, চিত্রানুযায়ী শ্রেণীর, বা যদি যেহেতু প্রথম শ্রেণীর কথা লেখছে, যে প্রথম শ্রেণীর নিম্ন সীমা। খেয়াল করো এখানে এই যে প্রথমেই বললাম 30 আর 40 এটা একটা শ্রেণী, কারণ এখানে ঠিক একটা মধ্যবিন্দু দেওয়া আছে 30 আর 40-এর মাঝখানে। তো এটা একটা গণসংখ্যা বহুভুজ, কারণ গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে গণসংখ্যা আর একটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। তো প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে 30, প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30 এবং প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত? 40। যদি তাই হয়, সুতরাং মধ্যমান, এটা মধ্যমান কত হবে? আমরা জানি কি মধ্যমান বের করতে হলে কিসের প্রয়োজন হয়? একটা হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট নাম্বার। এই যে যদি আমরা এইভাবে চিন্তা করি যে 5 থেকে 10-এর মধ্যমান কত, তো খেয়াল করো 5 হচ্ছে সবচেয়ে ছোট মান, সর্বোচ্চ মান হচ্ছে 10। এই 5 আর 10 যদি আমরা যোগ করি পাবো হচ্ছে 15, তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 7.5। তো 5 আর 10-এর মধ্যমান হচ্ছে 7.5। ঠিক সেই রকম খেয়াল করো এখানে নিম্ন সীমা হচ্ছে 30 যোগ উচ্চ সীমা হচ্ছে 40 ডিভাইডেড হচ্ছে 2, তাহলে কত হবে? 30 আর 40 হচ্ছে 70, 70কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 35। খেয়াল করো এই যে মধ্যমানে যেখানে একটা বিন্দু দেখা যাচ্ছে, এটা কোথায় আছে? এটা আছে 35 অবস্থাতে, তাই তো। তাহলে কয়ের প্রথম যে ধাপটা আছে, যে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান, সেটা কত? সেটা হচ্ছে 35। আমাদের কিন্তু প্রথম ধাপটি শেষ। দ্বিতীয় ধাপটি যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় ধাপে কি লেখা আছে? যে শেষ শ্রেণীটির গণসংখ্যা কত?
শেষ শ্রেণীটির গণসংখ্যা। খেয়াল করো, শুরুতেই আমরা যেটা বলেছি নিচে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে শ্রেণী, আর বাঁদিকে যে লম্বা 1 2 3 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গণসংখ্যা। এখন খেয়াল করো শেষ শ্রেণীটি কি। শেষ শ্রেণীটি এখানে বোঝা যাচ্ছে 70 থেকে 80। এর মাঝামাঝি দেখো একটা মান দেওয়া আছে, এই মানটা কোনটার সাথে মিলছে খেয়াল করো, এই মানটা মিলছে হচ্ছে কি এই যে 2 এর সাথে। খেয়াল করো, তার মানে কি এখানে শেষ শ্রেণীটি হচ্ছে 70 থেকে 80, যার গণসংখ্যা হচ্ছে এই যে 2। তাহলে আমরা লিখতে পারি শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণীটির গণসংখ্যা হচ্ছে 2। আমরা সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম। প্রথম প্রশ্নটা কী ছিল? প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? প্রথম শ্রেণীটির মধ্যমান হচ্ছে গিয়ে 35 এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা হচ্ছে 2। আশা করি ক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা এখন খ নম্বর অঙ্কটা করি। আমরা খ নাম্বারটা যদি খেয়াল করি, যেটা হচ্ছে খ, এখানে কি লেখা আছে যে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চিত্রের মাধ্যমে আমাদেরকে তথ্য বের করতে হবে। এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। খেয়াল করো, এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আমরা জানি এই পরিসংখ্যানে 3 ধরনের চিত্র অলরেডি আমরা দেখে ফেলেছি, অথবা যারা এখন পর্যন্ত দেখো নাই তারা নিশ্চয়ই দেখবে। 3 ধরনের চিত্র রয়েছে। আমি যদি চিত্রগুলো একবার একটু লিখি এরকম। 1 নম্বর হচ্ছে গিয়ে গণসংখ্যা বহুভুজ, 2 নম্বর হচ্ছে গিয়ে আয়তলেখ, 3 নম্বর হচ্ছে অজীব। এই 3টা চিত্রের 3 রকম ভূমিকা আছে। তো এই খ নাম্বার করতে গিয়ে আমরা 3টা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব না, বাট যেটা আমরা বলতে পারি এই গণসংখ্যা বহুভুজটা যখন আমরা করব তখন আমাদেরকে 2টা জিনিসের প্রয়োজন হবে। 1 নাম্বার হচ্ছে গিয়ে গণসংখ্যা, 2 নাম্বার হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আর 3 নাম্বার হচ্ছে শ্রেণী মধ্যমান। এই 3টা জিনিসের আমাদের প্রয়োজন হবে। তো খেয়াল করো, চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। তো এই তথ্যটা যদি আমরা ছকের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে আমাদের কি দাঁড়াবে? তাহলে খেয়াল করো, গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, এই ছকটাকে যদি আমরা একটু ক্ল্যারিফাই করি তাহলে এই 3টা জিনিস কিন্তু আমরা পাবো। এখন এই যে চিত্রটা আছে, চিত্রটাকে যদি আমরা একটা ছক নির্ণয় করি বা একটা সারণী, এই যে তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করতে বলছে, আমরা একটা ছক তৈরি করে ফেললাম। দেখো যেটা কি, যেটা হচ্ছে যে আমরা কি জানি যে এই যে চিত্রটা রয়েছে, যে চিত্রটার নাম হচ্ছে গণসংখ্যা বহুভুজ, এটা থেকে আমরা কি করব? তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করব। তো খেয়াল করো, আমরা একটু আগে কি বললাম যে একটা গণসংখ্যা বহুভুজ আঁকতে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান। এখন চিত্রটা যদি আমরা খেয়াল করি, খুব ভালোভাবে যদি খেয়াল করি, খেয়াল করো যে এই যে 30 থেকে 40 এটা একটা কিন্তু শ্রেণী। খেয়াল করো, আমরা যদি এভাবে লিখি 30 থেকে এই 40 এটা একটা শ্রেণী, আবার 40 থেকে 50 কিন্তু একটা শ্রেণী, তাই তো? 40 থেকে 50 আর একটা শ্রেণী। তারপরে এই যে 50 থেকে 60, 50 থেকে 60 একটা শ্রেণী। তারপর 60 থেকে 70 একটা শ্রেণী, 60 থেকে 70 একটা শ্রেণী, 70 থেকে 80 হচ্ছে আর একটা শ্রেণী, 70 থেকে 80 হচ্ছে একটা শ্রেণী, 80 থেকে 90 একটা শ্রেণী। বা এখানে কিন্তু 80 পর্যন্তই শেষ, সুতরাং আমাদের প্রয়োজন নেই।
এখন খেয়াল করো শ্রেণী মধ্যমান কেন লাগছে, কারণ 30 থেকে 40-এর মাঝামাঝি অবস্থা, এই যে দেখো এখানে একটা জিনিস আছে, তো 30 থেকে 40-এর মধ্যবিন্দু কত, 30 থেকে 40-এর মধ্যবিন্দু কত, একটু আগে আমরা জেনেছি যে নিম্নসীমা যোগ উচ্চসীমা ডিভাইডেড 2 হচ্ছে গিয়ে শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান। তাহলে কত আসতেছে এখানে 35। 40 আর 50 যোগ করলে 90, 90-কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসতেছে 45। তারপরে 50 আর 60 যদি যোগ করি, তাকে যদি 2 দ্বারা ভাগ করি আসতেছে 55। 60 আর 70 যোগ করলে 130, 130-কে যদি 2 দ্বারা ভাগ করি আসতেছে কত 65। 70 থেকে 80-কে যোগ করি আসতেছে কত 150, তারপরে 2 দ্বারা ভাগ করলে 75। এখন খেয়াল করো এই যে 35, 30 আর 40-এর মাঝামাঝি অবস্থায় এখানে প্রথম সংখ্যাটা এটা কত দেওয়া আছে, এটা আছে 3-এ, তার মানে কি এইখানে হচ্ছে 3। তারপরে এই যে 40 থেকে 50 তার মাঝামাঝি অবস্থা এখানে আসছে, এটা কত, এটা হচ্ছে 6। তারপরে খেয়াল করো এই যে 50 থেকে 60, 50 থেকে 60 এই অবস্থা এখানে যেটা আসছে এটা অনেক বিশাল বড় একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে 11, তাই তো। এরপরে কি আসছে খেয়াল করো 60 থেকে 70 এই মাঝামাঝি অবস্থায় এই যে একটা জিনিস আসছে, সেটা কত 8। আর এই যে 70 থেকে 80 এই অবস্থাতে শেষ যে গণসংখ্যাটা সেটা হচ্ছে 2। এখন খেয়াল করো আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে একটা শ্রেণী ব্যক্তি যেটা হচ্ছে 30 থেকে 40, যার মধ্যবিন্দু হচ্ছে 35, যার গণসংখ্যা হচ্ছে 3। এখন যদি এভাবে চিন্তা করি যে 30 থেকে 80 বছরের মানে একটা গ্রামের একটা ছক বানাতে বলছে, যেখানে আমরা পেলাম কি 30 থেকে 40 বছরের মানুষের সংখ্যা 3 জন, এটা জাস্ট একটা সাপোজ ধরে নিলাম। 40 থেকে 50 বছরের মানুষের সংখ্যা 6 জন, 50 থেকে 60 বছরের লোকের সংখ্যা 11 জন, 60 থেকে 70 হচ্ছে 8 জন, 70 থেকে 80 জন হচ্ছে 2 জন। তাহলে ওই গ্রামের জনসংখ্যা কতজন যদি আমরা হিসাব করি তাহলে এখানে কতজন আসতেছে, ওই গ্রামের না, ঠিক 30 থেকে 80 জনের গণসংখ্যা কত, সেটা হচ্ছে 3, 6, 9, 9 আর 11 হচ্ছে 20, 20 আর 8 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30। এই যে একটা চিত্র রয়েছে, এই চিত্র থেকে আমরা এই ছকটি তৈরি করেছি। আমরা এখানে প্রশ্নের ক্ষেত্রে লিখতে পারি চিত্রের মাধ্যমে ছকটি নিচে দেওয়া হলো, এভাবে লিখতে পারি যে চিত্রের সাহায্যে নিচের ছকটি দেয়া হলো। সবাইকে আবার একটা জিনিস বলে রাখি, এই লেকচারটা দ্বিতীয়বারের মতন করছি, কারণ অলরেডি আমার অনুশীলনী 17 পরিসংখ্যান নবম দশম শ্রেণীর 13, 14, 15 এইটা নিয়ে অলরেডি একটা লেকচার রয়েছে, তোমরা দেখছো। বাট অনেকের একটা ক্লেম হচ্ছে যে হাতের লেখা নাকি বোঝা যাচ্ছে না। যাই হোক, শুরুর দিকে অনেকেই নতুন নতুন অনেক জিনিস করে, দেখা গেছে গ্রাফিক্স ট্যাবের লেখার অভিজ্ঞতাও আমার তেমন ছিল না, তো আল্লাহর রহমতে এখন মোটামুটি ঠিক আছে। তাহলে চলো আমরা গ নম্বর অঙ্কটা করি। 13-র গ নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে উপরে প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মধ্যক নির্ণয় করা। এখন একটু আগের ছকটা যদি আমরা খেয়াল করি, যেটা আমরা কিন্তু চিত্রের মাধ্যমে পেয়েছিলাম, কি পেয়েছিলাম, শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। এখন এইটার আলোকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি ছক তৈরি করতে হবে। খেয়াল করো এখানে একটা জিনিস দেওয়া আছে যে নিবেশনটির মধ্যক নির্ণয় করো, মধ্যক। এখন প্রথম প্রশ্ন হচ্ছে মধ্যক কাকে বলে। এটা যদি আমরা না জানি তাহলে মধ্যক নির্ণয় করতে আমরা পারবো না। তো প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে জানতে হবে মধ্যক কি। আমরা যদি এভাবে লিখি যে আমরা জানি, খেয়াল করো সেটা আমরা কি জানি। আমরা যদি মধ্যকের সংজ্ঞাটা একটু নোট রাখি তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হবে। খেয়াল করো আমি মধ্যকের সংজ্ঞাটা হাতে না লিখে সরাসরি নিয়ে আসলাম, যে পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে, খেয়াল করো মানের ক্রমানুসারে সাজানো যে সকল উপাত্তের ঠিক মাঝখানে থাকে সেগুলোই হবে উপাত্তের মধ্যক। এটা দেখে আমরা কেউ কিচ্ছু বুঝলাম না।
মূল ব্যাপার কি খেয়াল করো, এখানে 30, 40, 50, 60, 70, 80, 90 এইভাবে দেওয়া আছে। তার মানে কি এটা ক্রমানুসারে সাজানো আছে। এই সাজানোর মধ্য থেকে যেটা ঠিক মাঝখানে থাকবে সেটাই হবে কি উপাত্তের মধ্যক, তাই তো? এখন মধ্যক নির্ণয় করতে গেলে তার মানে কি আমাদেরকে বের করতে হবে যে প্রথমে কোন শ্রেণীটির মধ্যে মধ্যকটি আছে। কারণ অলরেডি কিন্তু আমরা ছকে দেখছি, খেয়াল করো এখানে যদি ছকটা খেয়াল করো 30 থেকে 40 একটি শ্রেণী, 40 থেকে 50 একটি শ্রেণী, 50 থেকে 60 একটি শ্রেণী, এবং সবগুলো বের করার ফলে আমরা গণসংখ্যাতে কি দেখছি n = 30, অর্থাৎ 30 জন আছে। তো এখান থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটার মধ্যমান বের করতে হবে। তো আমরা খেয়াল করো আমরা মধ্যক নির্ণয় করতে গেলে তিনটি জিনিসের প্রয়োজন হবে। এক নাম্বার হবে হচ্ছে গিয়ে শ্রেণী, দুই নাম্বার হবে হচ্ছে গিয়ে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে গণসংখ্যা, এবং তিন নাম্বার আমাদের যে জিনিসটা বের করতে হবে এটা কিন্তু মধ্যক বের করার ক্ষেত্রে মধ্যক যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই ছকটা তৈরি করব। তাহলে এই ছকটা যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো ছকটার একটা মডেল কিন্তু আমি তৈরি করে ফেললাম। আমাদেরকে যে জিনিসটা লাগবে হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীগুলো কি ছিল আমরা যদি লিখে ফেলি 30 থেকে 40, যেখানে আমরা কত পেয়েছিলাম, যেখানে পেয়েছিলাম হচ্ছে 3, তাই তো 3। তারপরে ছিল কত 40 থেকে 50, আমরা কত পেয়েছিলাম, এখানে 3 পেয়েছিলাম। 40 থেকে 50 পেয়েছিলাম 6, এটা আবার করছি তোমাদের আবার বোঝানোর জন্য। তারপরে ছিল কত 50 থেকে 60, যেটা আমরা কত পেয়েছিলাম 50 থেকে 60-এর মধ্যে কত পেয়েছিলাম, অনেক বড় একটা সংখ্যা, সেটা হচ্ছে এই যে 11। তাহলে এখানে আমরা যদি লিখে ফেলি এটা হচ্ছে 11। তারপরে 60 থেকে 70 আমরা কত পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম 60 থেকে 70 হচ্ছে কত, এই যে 8, আমরা পেয়েছিলাম 8। এবং ফাইনালি 70 থেকে 80 যেটা পেয়েছিলাম 2, এবং n = কত পেয়েছিলাম 30, মানে 9, 9 আর 11 হচ্ছে 20, 20 8 28, 28 2 30। এখন ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কি ক্রমান্বয়ে যে যোগফলটা হচ্ছে। খেয়াল করো 3-এর জায়গায় তো 3 হচ্ছে, 3-এর সাথে যদি 6 আমরা যোগ করি তাহলে কত হবে, হবে 9, 9-এর সাথে যদি 11 যোগ করি তাহলে হবে 20, 20-এর সাথে যদি 18 যোগ করি তাহলে 20-এর সাথে যদি 8 যোগ করি তাহলে হবে 28, 28-এর সাথে যদি যোগ করি 2 তাহলে কত হবে 30। দেখো এই 30ই কিন্তু এসেছে, তাই তো? এখন খেয়াল করো আমাদেরকে যেহেতু কি বের করতে হবে, মধ্যক নির্ণয় করার আগে প্রথমেই দেখতে হবে যে কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত। খেয়াল করো আমরা যদি এইভাবে লিখি, এখানে n সমান কত 30, তার মানে n এর অর্ধেক যেটা, সুতরাং n/2 = কত 30 / 2 অর্থাৎ 15। এই 15তম জায়গাতেই কিন্তু মধ্যকটা অবস্থিত। তো 15 তো কোন শ্রেণীতে আছে খেয়াল করো, প্রথম শ্রেণীতে হলো 3, দ্বিতীয় শ্রেণীতে পর্যন্ত গেছে 9, তার মানে কি এই 20-এর ভিতরেই 15 আছে। তাহলে কি বলতে পারি যে মধ্যক হলো 15তম পদের মান, তাই না? তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব মধ্যক হলো 15তম পদের মান, তাই তো? তাহলে 15তম পদের অবস্থানটা কি, সুতরাং 15তম পদের শ্রেণী সেটা কত, সেটা হচ্ছে গিয়ে এই যে সেটা হচ্ছে গিয়ে 50 থেকে 60। তাহলে লিখতে পারি পদের শ্রেণী হচ্ছে 50 হতে 60। তাহলে খেয়াল করো মধ্যক শ্রেণীটা তাহলে কি হবে, সুতরাং তাহলে মধ্যক শ্রেণী হবে 50 থেকে 60। এখন আমাদের
মধ্যকটা নির্ণয় করতে হবে। আমরা জানি মধ্যকের কিন্তু একটা সূত্র আছে। আমরা জানি মধ্যক সমান, সূত্রটা কি? সূত্রটা খুব সুন্দর একটা সূত্র, এল প্লাস এন ডিভাইডেড টু বিয়োগ হচ্ছে এফ সি ইন্টু হচ্ছে কি এইচ ডিভাইডেড এফ এম। এখন এই সূত্রটা বোঝার আগে বা এই সূত্রটা দেওয়া মান বের করার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এখানে এক একটা নাম যে দিছি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম, এইগুলো আসলে কি? খেয়াল করো, এখানে এল সমান কি? খেয়াল করো, এল সমান হচ্ছে গিয়ে, একটা জিনিস বলে রাখি, এখানে এল সমান হচ্ছে গিয়ে কি? যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা, অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। তাহলে খেয়াল করো কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত? মধ্যক অবস্থিত হচ্ছে কি 50 থেকে 60 এই শ্রেণীতে। তাহলে তার নিম্ন সীমা কত? তার নিম্ন সীমা হচ্ছে গিয়ে 50, তাই তো? তার নিম্ন সীমা হচ্ছে এই যে 50। তাহলে আমরা লিখতে পারি এল সমান 50। তারপরে এন বাই টু তো অলরেডি আমরা বের করেছি, সেটা হচ্ছে 15, তাই তো? আমরা বের করে ফেলছি 15। এরপরে কি আছে? এফসি, তাই তো? এফসি মানে কি? খেয়াল করো, এফসি মানে হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত, খেয়াল করো, যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেটা কত? 50 থেকে 60। তার যে ক্রমযোজিত গণসংখ্যা আছে তার ঠিক পূর্ববর্তী গণসংখ্যাটা, ক্রমযোজিত গণসংখ্যাটা। তাহলে এটা আমরা যদি সুন্দর একটা বাংলা লিখতে চাই, যে সেটা লিখতে পারি, এটা আমরা যদি একটু অন্য কালিতে লিখি, সেটা হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী কি ক্রমযোজিত গণসংখ্যা। এফসি মানে হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, তাই তো? তাই যদি হয় তাহলে খেয়াল করো এফসিটা আমরা কত পেলাম? মধ্যক শ্রেণী কোনটা? 50 থেকে 60। তার পূর্ববর্তী গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা কত? তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে এই যে 9। কারণ মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20, তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে গিয়ে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা এখানে লিখতে পারি 9। তারপরে কি আছে? এইচ হচ্ছে শ্রেণী কি ব্যাপ্তি, তাই তো? এইচ কি? এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তিটা কত? খেয়াল করো, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। তাহলে এখানে কত দাঁড়ালো? এখানে হচ্ছে 10। আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে এফ এম। এফ এমটা কি? এফ এম হচ্ছে, খেয়াল করো, আমরা যদি লিখি যে এফ এম, এটা হচ্ছে যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা তাহলে কত? এটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা কত? আমরা যদি একটু খেয়াল করি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে গিয়ে এই যে দেখো, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা এখানে লিখতে পারি 11। আমরা কিন্তু সূত্রের যে মানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু পেয়ে গেছি। এল আমরা কত পেলাম? এল হচ্ছে কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা, সেটা হচ্ছে 50 যোগ এন বাই টু প্রথমেই আমরা পেলাম, সেটা হচ্ছে 15 মাইনাস এফসি হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, সেটা কত? 9।
ইন্টু এইচ কি শ্রেণী ব্যবধান, সেটা হচ্ছে 10। এফএম কি, যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা, অর্থাৎ হচ্ছে 11। ওকে, এখন এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে কত আসছে, 50 প্লাস 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6 ইন্টু 6, এটা কত ইন্টু হচ্ছে গিয়ে 10 ডিভাইডেড 11, তাহলে কত দাঁড়াচ্ছে খেয়াল করো, 50 যোগ এখানে আসতেছে 60 ডিভাইডেড 11, তাহলে কত আসতেছে এখানে খেয়াল করো, 50 যোগ 60কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়ায় আমাদের এই মুহূর্তে, তাহলে একটু ক্যালকুলেটরের ব্যবহারটা করে ফেলি, যে 60 ডিভাইডেড 11 আসতেছে কত, 5.456, প্রায় এটুক আমরা আর পরবর্তীতে লিখলাম না, তাহলে এখানে যদি যোগ করি তাহলে আসতেছে কত, 55.456, এটা হচ্ছে প্রায়। এখন গ নম্বরে যে প্রশ্নটা ছিল যে উপরে প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো, তাহলে মধ্যকটা কত, মধ্যকটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 55.456, তাহলে এটা আমাদের কত আগেই ছিল, খ আগেই করে ফেলছি। গ নাম্বারের উত্তরটা হচ্ছে 55 কত এখানে আসলো, 456। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। 13 নম্বর অঙ্কটা আমরা সহজেই কিন্তু করে ফেললাম। 13 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটা, কারণ পরিসংখ্যান করতে গেলে মধ্যক এটা লাগেই আমাদের, কিন্তু একটা মধ্যক করতে গেলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। সেটা কি, যেমন আমাদের ক্রমযুক্ত গণসংখ্যাটা প্রয়োজন পড়ে, আমাদের গণসংখ্যা তো লাগবেই, শ্রেণী ব্যক্তি এটা সম্বন্ধে ধারণা হয়। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা চলো আরেকটি অঙ্ক করব, সেটা হচ্ছে গিয়ে 14 নম্বর অঙ্ক। একটা জিনিস বলে রাখি, 13, 14, 15 এই লেকচারটা আমরা আবার করার চেষ্টা করছি, কারণ আমার প্রতি একটি ক্লেম ছিল, সেটা হচ্ছে যে হাতের লেখা স্পষ্ট ছিল না। হোম অফ ম্যাথে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি 14 নম্বর অঙ্কটি শুরু করতে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটি যদি খেয়াল করি, যেখানে দেওয়া আছে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজন, এবং ওজনটা হচ্ছে কেজিতে, গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। সারণীতে কি দেওয়া আছে, সারণীতে দেওয়া আছে শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তির মধ্যে আছে ওই শ্রেণীর যতগুলো শিক্ষার্থী আছে তাদের ওজনের একটা ক্লারিফিকেশন। যেমন ওই শ্রেণীতে 4 জন স্টুডেন্ট আছে যাদের ওজন হচ্ছে 45 থেকে 49 কেজি, 8 জন স্টুডেন্ট আছে যাদের ওজন হচ্ছে 50 থেকে 54 কেজি, এরকম করে 6 জন স্টুডেন্ট আছে যাদের ওজন হচ্ছে 70 থেকে 74 কেজি। এখন এই সারণী হতে আমাদেরকে কি করতে হবে, মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। তো ক নাম্বার যারা করেছি, ক বলতে হচ্ছে 13 ক বা 13 নম্বর অঙ্কটা যারা আমরা করেছি তারা অলরেডি কিন্তু আমরা জানি যে মধ্যক নির্ণয়ের সূত্রটি কি। আমরা এখানে যে কাজটি করব, যেহেতু সামনে আমাদের পরীক্ষা, আমাদের একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমরা করব কি, 14 নম্বর কয়ে শুধু সূত্রটি লিখবে না। সূত্রটা কি, সূত্রটা তো জাস্ট শুধুমাত্র L + N / 2, এটা হচ্ছে মাইনাস এখানে FC × H / FM, এই হচ্ছে সূত্রটি। কিন্তু আমাদের তো মূল উদ্দেশ্য কিন্তু শুধু সূত্র না, সূত্রটার মাধ্যমে আমরা যে কাজটা করব এইটার সলভ করার চেষ্টা করব। তাহলে হবে কি, একসাথে আমাদের দুইটি কাজ হয়ে যাবে। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস হবে, দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে আমাদের কি মানে সৃজনশীল প্রশ্নেরও একটি প্রস্তুতি হবে। তাহলে চলো আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটিতে লিখে ফেললাম। এখানে আমরা যদি লিখি, এটা হচ্ছে 14 ক, মধ্যক নির্ণয়ের সূত্র। সুন্দর করে যদি লিখি, L + N / 2 - FC, ফার্স্ট ব্র্যাকেট যদি ক্লোজ করি, ইনটু হচ্ছে H / FM। এখন এটা যদি আমরা বের করতে চাই, খেয়াল করো এখানে সূত্রটাকে যদি একটু বিস্তারিত কিছু লিখি তাহলে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে, খেয়াল করো আমি হাতে আর লিখলাম না,
আমার প্রতি একটা ক্লেম হচ্ছে যে হাতের লেখা নাকি স্পষ্ট না। তো যাই হোক, এখানে এল হচ্ছে শ্রেণীতে মধ্যক অবস্থিত শ্রেণীসীমা, এন হচ্ছে গণসংখ্যা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখন যেহেতু প্রশ্নেতে শুধুমাত্র সূত্রটি চাইছে, বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি অঙ্কটাও করব। এখন খেয়াল করো, এই অঙ্কটা যদি করতে যাই, আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন সেইগুলো আছে কিনা আমরা আগে দেখি। 1 নাম্বার হচ্ছে গিয়ে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত শ্রেণীর নিম্ন সীমা। এখন এই শ্রেণীর কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত সেটা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার আমাদেরকে বের করতে হবে মধ্যক শ্রেণী। 2 নাম্বার কি বের করতে হবে আমরা যদি একটু খেয়াল করি, প্রশ্নটা যদি খেয়াল করি, 2 নাম্বার গণসংখ্যা, এন গণসংখ্যা এটা আমরা পারবো, কারণ গণসংখ্যা দেওয়া আছে, এটা যোগ করলেই আমরা গণসংখ্যাটা পেয়ে যাব। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তার মানে কি, আমাদের এখানে একটা ছক বানাতে হবে যেখানে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা, এই জিনিসটাও আমাদেরকে লাগবে। তারপরে কি আছে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সুতরাং মধ্যক শ্রেণীটা আমরা বের করতে পারলে গণসংখ্যাটাও বের করতে পারবো। শ্রেণীব্যাপ্তি, এখানে বোঝা যাচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা ছকটা তৈরি করে ফেলি। ছকটার ভিতরে থাকবে মধ্যক শ্রেণী, ক্রমযোজিত গণসংখ্যা, আর গণসংখ্যা তো দেওয়া আছেই। তাহলে ছকটা আমরা তৈরি করে ফেলি। ছকটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। দেখো, ছকের ভিতরে আহামরি কিছুই নেই। সেখানে হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি, যেটা তো দেওয়াই আছে, 45 থেকে 49, 50 থেকে 54, 70 থেকে 74, এটা কিন্তু দেওয়াই আছে। 2 নম্বরে হচ্ছে গিয়ে গণসংখ্যাও কিন্তু দেওয়া আছে। খেয়াল করো, 45 থেকে 49-এর মধ্যে আছে 4 জন, তারপর 8 জন, 10 জন, 20 জন, 12 জন, 6 জন, এগুলো দেওয়াই আছে। আমাদের নতুন একটা সংযোজন করতে হয়েছে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সম্বন্ধে কিন্তু আমরা সবাই কম বেশি জানি। সেটা হচ্ছে গিয়ে যে গণসংখ্যাগুলো ক্রম অনুসারে কি সমষ্টিগত হয়েছে, যোগ হয়েছে। যেমন 4-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত আসতেছে, 12। আবার 12-র সাথে যদি 10 যোগ করি তাহলে আসতেছে 22। 22-এর সাথে 20 যোগ করলে আসতেছে 42। 42-এর থেকে 12 যোগ যদি করি তাহলে কত আসতেছে, 54। এবং সর্বশেষ 54-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আসতেছে 60। সুতরাং আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা হয়ে গেল। এখন আমরা যদি মধ্যক শ্রেণী বের করতে চাই, খেয়াল করো, আমরা যদি এখানে লিখি যে এখানে, ওকে, এখানে সব জিনিস অবশ্য কপি পেস্ট মানায় না, এই জিনিসগুলো আমরা সবাই জানি, যে কারণে টাইপের ব্যাপারটা নিয়ে আসছি। ছকটা অর্ধেক দেওয়াই ছিল, নতুন একটু শুধুমাত্র সংখ্যা অ্যাড করতে হয়েছে দেখে আমি জাস্ট রেডি করে ফেললাম। কিন্তু এখন জিনিসগুলো হাতে লিখব, কারণ পেন অ্যান্ড পেপারস ওয়ার্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন খেয়াল করো, এখানে এন সমান কত, এন সমান হচ্ছে এই যে 60। আমরা মধ্যক নির্ণয় করতে গেলে প্রথম যে কাজটা করতে হয়, যে গণসংখ্যা আছে যত, তার মধ্যমান যেটা আছে সেটা বের করতে হবে। খেয়াল করো, n ডিভাইডেড 2 যদি করি তাহলে মাঝখানে আমরা পাবো কত, 30। অর্থাৎ এখানে খেয়াল করো, অতএব কি দাঁড়ালো, অতএব মধ্যক হলো 30তম কি, 30তম পদের মান। এখন খেয়াল করো 30তম পদটা এখন কোথায় আছে। এই প্রথম শ্রেণীতে আছে 4টা পদ, তারপরে আছে 12টা পদ, তারপর আছে 22টা পদ। এই পর্যন্ত এসে কিন্তু একটা ব্যাপার বুঝে গেল, এখানে আছে 42 পদ পর্যন্ত, অর্থাৎ 23 থেকে 42 পর্যন্ত কিন্তু এখানে আছে। তার মানে কি 23 থেকে 42 পর্যন্ত এখানে থাকা মানে কি, এখানে 30তম পদ আছে, তাই তো? যেহেতু এখানে 30তম পদ আছে, তার মানে মধ্যক হলো 30তম পদের মান, 30তম পদের অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে এই যে 60 থেকে 64-র মধ্যে। তার মানে কি 60 থেকে 64 শ্রেণীতে যদি তাই হয়, তাহলে খেয়াল করো, তাহলে
মধ্যক শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। আমাদের কিন্তু বড় একটা অংশ হয়ে গেছে। এখন খেয়াল করো, এখন যদি আমরা সূত্রটা লিখি, সূত্রের আগে এখানে সূত্র তো মধ্যক নির্ণয়ের সূত্র তো আমরা লিখেই ফেললাম, আর এটা হচ্ছে এখানে, তাই না? এখানে এল সমান এই জিনিস বুঝাইছে, এন সমান এত, এফসি সমান শত ডট 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 যা আছে তাই। এখন খেয়াল করো, এল হচ্ছে কি শ্রেণীতে মধ্যক অবস্থিত শ্রেণীর মধ্যসীমা। তো মধ্যক অবস্থিত কততে? 60 থেকে 64 মধ্যে। তাহলে নিম্ন সীমা কত? নিম্ন সীমা হচ্ছে 60। এটা আমরা লিখলাম। এখন সূত্র অনুযায়ী কী দরকার আমাদের? n/2। সুতরাং n/2 হচ্ছে কত? n হচ্ছে 60 / 2 অর্থাৎ হলো কত? 30 গেল। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 55 থেকে 59, তার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত? তার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 22। ওকে, তারপরে কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কত? 60 থেকে 64, তার গণসংখ্যা হচ্ছে 20। ওকে, এখন শ্রেণীব্যক্তি। এখানে একটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা 13 নম্বর অঙ্কটা দেখি, খেয়াল করো, যদি 13 নম্বর অঙ্কটা দেখি, এখানে কিন্তু আমরা শ্রেণীব্যক্তি কত ধরছি? শ্রেণীব্যক্তি ধরছিলাম হচ্ছে 10। অঙ্কটা যদি আমরা একটু বের করি, খেয়াল করো কোথায় আছে এটা। সেটা হচ্ছে শ্রেণীব্যক্তি আমরা ধরছিলাম এই তো, এখানে আমরা শ্রেণীব্যক্তি ধরছিলাম 10। অনেকের একটা প্রশ্ন হচ্ছে, এখানে শ্রেণীব্যক্তি 10 হয়েছে কারণ কি? আমরা হিসাব করছি হচ্ছে 40 থেকে 30 বাদ দিলে কত আসতেছে? 10 আসতেছে। এখন খেয়াল করো, আসলে কিন্তু হিসাবটা এরকম না। মূল ব্যাপারটা হচ্ছে আমাদেরকে হিসাবটা করতে হবে যে এখানে নিম্ন শ্রেণী হচ্ছে 30, পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী হচ্ছে 40। এইটার বিয়োগফল হচ্ছে কত? এইটার বিয়োগফল হচ্ছে 10। তো ফরচুনেটলি প্রত্যেকটা এইখানেও 30 থেকে 40-এর উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করলে 10ই আসতেছে। কিন্তু আমরা যদি এই অঙ্কটা খেয়াল করি, অনেকেরই প্রশ্ন যে এখানে কেন শ্রেণীব্যক্তি 5 হলো, 4 হলো না কেন? খেয়াল করো, আসলে ব্যাপারটা তা না। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 45 এবং পরের শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 50। এই দুটার বিয়োগফল হচ্ছে শ্রেণীব্যক্তি, যেটা হচ্ছে কত? যেটা হচ্ছে 5। সবসময় শ্রেণীব্যক্তি ধরবা হচ্ছে যে শ্রেণীটা আছে তার উচ্চসীমার সাথে পরের শ্রেণীর উচ্চসীমার বিয়োগফল, অথবা যে শ্রেণী আছে সেই শ্রেণীর নিম্নসীমা থেকে পরের শ্রেণীর নিম্নসীমার বিয়োগফল। এই হচ্ছে মূল কথা। তো যাই হোক, এটা কত হয়েছে? এটা হয়েছে 5। এখন সুতরাং আমরা যদি সূত্র লিখি যে মধ্যক, আমরা এল এর জায়গায় লিখব হচ্ছে কত? এল এর জায়গায় লিখব 60, যেটা হচ্ছে গিয়ে শ্রেণীর নিম্নসীমা, যোগ n/2 যেটা হচ্ছে 30, বিয়োগ এফসি আমরা পেলাম কত? পূর্ববর্তী যোজিত সংখ্যার গণসংখ্যা যেটা হচ্ছে 22, ইনটু হচ্ছে এইচ হচ্ছে 5 যেটা হচ্ছে শ্রেণীব্যক্তি, এবং এফএম হচ্ছে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা হচ্ছে 20। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। 60 আছে, যোগ এই 30 থেকে 22 বাদ দিলে হচ্ছে 8 ইন্টু 5 / 20। খেয়াল করো এখানে আসতেছে কত? 5 একে 5, 4 5 20, আর 4 দোকানে 8। তার মানে 60 আর 2 62। খুব সহজে মিলে গেল। 60 থেকে 64-র ভিতরে একটা সংখ্যা হচ্ছে 62, অর্থাৎ শ্রেণীর মধ্যক হচ্ছে 62। এই যে সারণীটা আমরা দেখলাম, গণসংখ্যা নিবেশন সারণী, এই সারণীর মধ্যক নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা পেলাম কত? এখানে মধ্যক হচ্ছে 62। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে অনেক সময় শুধু মধ্যক নিয়ে প্রশ্ন কিন্তু আসে এবং আসবেই। তাহলে চলো এখন আমরা প্রচুরক নির্ণয় করি। প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমরা প্রচুরকটা নির্ণয় করার চেষ্টা করি। তো এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্টস বক্সে জানাও, অথবা আমাকে
হোম অফ ম্যাথ, হোম অফ ম্যাথ, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো যে কোনো জায়গাতেই আমাকে নক করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার। আরেকটা বড় ব্যাপার, মানে মানে অনেকেই আছে ইচ্ছাকৃতভাবে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, গালাগালি করে। আমি জানি না যে গণিত করতে গিয়ে এখানে গালাগালির প্রশ্ন কী আছে, কারণ আমি যেহেতু তোমাদেরকে করানোর চেষ্টা করছি এবং আমি স্টুডেন্টদেরকে পড়াই, তো আমি তো একজন শিক্ষক, তো স্বাভাবিকভাবে তোমাদের উচিত হচ্ছে কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার না করা, শিক্ষকদের সাথে তো নয়। তো যাই হোক, চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? F1 সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রথমে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? খেয়াল করো, এই হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, যেটা হচ্ছে 20। তো লিখলাম হচ্ছে 20, বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। তাহলে লিখতে পারি 20 বিয়োগ 10, অর্থাৎ সমান হচ্ছে কত? 10। এরপরে কি? F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, যেটা একটু দেখে নিই আমরা। এই হচ্ছে পরবর্তী শ্রেণী, যেটা হচ্ছে কত? এই যে 12। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, তাহলে আমরা লিখতে পারি এখানে 8। আর শ্রেণী ব্যক্তি সেটা হচ্ছে 5। এখন এই অনুযায়ী, সুতরাং এই অনুযায়ী যদি সূত্রতে আমরা বসাই তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করো। সুতরাং এটা হচ্ছে প্রচুরক, সুতরাং প্রচুরক সমান হচ্ছে এল এর জায়গায় আমরা কত লিখব? এল এর জায়গায় লিখব 60 যোগ F1 এর জায়গায় লিখব হচ্ছে গিয়ে 10 ডিভাইডেড হচ্ছে 10 প্লাস এই F2 এর জায়গায় কত লিখব? F2 এর জায়গায় লিখব হচ্ছে 8 ইন্টু হচ্ছে 5। ওকে, এখন যেটা আমরা করতে পারি যে 60 যোগ এখানে হচ্ছে 10 আর নিচে হচ্ছে কত? 18 আর ইন্টু হচ্ছে 5। তাহলে কত লিখতে পারি আমরা? খেয়াল করো যে 60 যোগ 50 আর এখানে হচ্ছে 18, তাই তো? 5 10 50 ডিভাইডেড হচ্ছে 18। এখন যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো যে 50 ডিভাইডেড 18 আসতেছে কত? আসতেছে হচ্ছে এখানে 60, তো 60 থাকলো 2.777, অনেক কিছু 7 আসতেছে। যদি যোগ করি, যোগ হচ্ছে কত? 60, অর্থাৎ 62.8। এটাকে আমরা লিখতে পারি প্রায়। এর কারণ কি? পয়েন্টের পরে অনেকগুলো 7 আসছে, পৌনঃপুনিক 7, সুতরাং আমরা এটাকে 0.8 লিখতে পারি। তো আমরা কিন্তু প্রচুরকটা বের করে ফেললাম খুব সহজেই। এই সারণী থেকে আমরা প্রচুরকটি বের করে ফেলছি। তো তোমরা যখন পরীক্ষার হলে লিখবা, সারণীটা কিন্তু এই রো স্টাইলে লিখবা না, লিখবা হচ্ছে কলম স্টাইলে। ওকে, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আর এটা হচ্ছে কি? গণসংখ্যা। এই অনুযায়ী তোমরা কলাম করবা। তো আমাদের খ নাম্বার অঙ্কটি শেষ। চলো আমরা এখন গ নাম্বার অঙ্কটি দেখি। গ নাম্বার অঙ্কটা যদি দেখি, যেখানে বলা হয়েছে উপাত্তের আয়তলেখা অঙ্কন করো। আয়তলেখা অঙ্কন করতে গেলে আমাদের তিনটি জিনিসের প্রয়োজন পড়ে। এক নাম্বার হচ্ছে, তিনটি না ঠিক, আয়তলেখা অঙ্কন করতে গেলে আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়ে। এক নাম্বার হচ্ছে গণসংখ্যা, দুই নাম্বার হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার জন্য আমাদেরকে নতুন একটি সারণী তৈরি করতে হবে। তাহলে চলো সারণীটা করে ফেলি। এই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন সারণী। খেয়াল করো, এখানে শ্রেণীব্যক্তি যা আছে তাই কিন্তু আছে, আমাদের এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। গণসংখ্যা যা আছে তাই আছে।
আমাদের নতুন করে যে জিনিসটা অ্যাড করতে হয়েছে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যেটা মানে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যেটার মানে হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি যেখান থেকে শুরু হয়েছে, মানে নিম্ন সীমাকে আমরা করছি কি জাস্ট 0.5 এগিয়ে ধরছি এবং উচ্চ সীমা 49কে জাস্ট 0.5 বাড়িয়ে দিছি। অর্থাৎ শুরুটা করেছি আমরা 0.5 আগে থেকে এবং শেষ করেছি 0.5 পর পর্যন্ত। তো পরবর্তী জিনিসগুলো আমরা একই কাজ করেছি, যেমন 44.5, 49.5, 54.5, 59.5, সব জায়গাতেই আমরা 0.5 কী করেছি, অ্যাড করেছি। তাহলে চলো আমরা একটা ছক এঁকে ফেলি, সেই ছক অনুযায়ী আমাদেরকে চিত্রটা অঙ্কন করতে হবে। এই হচ্ছে আমাদের ছক। এক্সকিউজ মি। ওকে, একটা বড়সড় ছক নিলাম। বড়সড় ছক নিলে সুবিধা হচ্ছে মানে একে মজা আছে। ওকে, এই হচ্ছে আমাদের বেশ বড়সড় একটা ছক। খেয়াল করো, বর্ণনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্ণনার উপর নির্ভর করে চিত্রটা কেমন হবে। বর্ণনাটা আমরা নিজেদের ভাষায় করতে পারি। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, যেটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর এখানে এই যে যেটাকে বলছি আমরা কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, এখন আমরা আমাদের পছন্দ মতন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা মার্ক করে ফেলি। ধরলাম এখান থেকে আমরা শুরু করব, তাহলে এটাকে স্কেল দিয়ে যখন তোমরা করবে তখন নিশ্চয়ই আর সুন্দর হবে, বাট হাতে করতে গেলে খুব একটা সুন্দর হয় না। তারপরও চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষের একটু অংশটুকু আমরা করে ফেললাম। তারপরে হচ্ছে এখানে সাপের মতন হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে 5, 10, 15, 20, এর বেশি আমাদের প্রয়োজন হবে না। ওকে, এখন খেয়াল করো, আমরা এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা 2 ধরে, আচ্ছা শ্রেণী ব্যবধানের উচ্চসীমাকে 2 ধরে করতে এটা বলতে বোঝানো হয়েছে। খেয়াল করো, এখানে ব্যবধানটা কত, এখানে ব্যবধানটা হচ্ছে 5, এখানের ব্যবধান হচ্ছে 5, ব্যবধান হচ্ছে 5। তার মানে কি 2 ঘর ধরে মানে কি 5 হবে 10 ঘর পর্যন্ত। অর্থাৎ এই জায়গাটাকে যদি আমরা ধরি সাপোজ 44.5, তাহলে 5-এর জায়গায় 10, অর্থাৎ এই জায়গাটা হবে হচ্ছে 49.5, তাহলে এই জায়গাটা হবে 54.5, এইটা হবে হচ্ছে 59.5, এটা হবে 64.5, মানে উচ্চ সীমাটা হবে হচ্ছে 2 ঘর পর্যন্ত 64.5, তারপরে হচ্ছে 69.5 এবং সর্বশেষে এই জায়গাটা হচ্ছে কত, এই জায়গাটা হচ্ছে 74.5। ওকে, আর এখানে এটা তো 5, 10, 15, 20, 25 এইভাবে থাকছে। আর এইখানে আমরা একটা ছেদ চিহ্ন দিয়ে দিলাম। এর মানে কি, এর মানে হচ্ছে মূল বিন্দু থেকে 44.5 ঘরগুলোকে বোঝাতে ছেদ চিহ্ন বোঝানো হয়েছে। এখন আমরা অঙ্কন করার চেষ্টা করি। খেয়াল করো, 44.5 থেকে 49.5 আসে হচ্ছে 4 ঘর। তাহলে 4 মানে কি 5-এর একটু নিচে, তাহলে এই হলো 4, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের 4, এই হলো 44.5, এইটা হচ্ছে 49.5। ওকে, এরপরে কি আছে 49.5 থেকে 54.5 পর্যন্ত আছে 8 ঘর।
8 ঘর মানে কি 10-এর একটু নিচে, তাহলে এইটা হলো 49 পয়েন্ট, এখানে 8, আর এই হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যার, এই হচ্ছে 54.5। তারপরে 59.5 পর্যন্ত আছে 10, তাহলে এখান থেকে 10 পর্যন্ত হবে 10 মানে হচ্ছে জাস্ট একটু উপরে, আর এখানে এটা দিলাম, এইটা এখানে নামলো। তারপরে হচ্ছে কত 20, এই হলো 20, এই হলো 20, এই হলো 20, খুবই বিরক্তিকর এই হাতে হাতে এইগুলো আঁকা, বিশেষ করে এই গ্রাফিক্স ট্যাবে, এর থেকে কাগজে কলমে আরও সহজ। তারপরে আছে কত 69.5 পর্যন্ত আছে 12, তো 12 হচ্ছে 10-এর একটু উপরে, তাহলে এই জায়গাটা এই পর্যন্ত দিয়ে দিলাম এটা, ওকে। তারপরে কি আছে 6 74.5 থেকে 6 পর্যন্ত, 74.5 পর্যন্ত হচ্ছে 6, সেটা কোত্থেকে শুরু 69.5, তো 69.5-এর একটু উপরে হচ্ছে 6, এই 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 হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের আয়ত লেখ চিত্র। একটু সুন্দর করার জন্য যে কাজটা আমরা করতে পারি, এই যে এখানে একটু মার্ক করে দিলাম, এইটা একটা পার্ট, তারপরে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আর একটা পার্ট, এরপরে আমরা যদি আরেকটু করি, যদি এখান থেকে নেই, এই যে এটা হচ্ছে একটা পার্ট, তারপরে এই বড়টাকে যদি এবার এই কালারটা মার্ক করে দেই, তারপরে আবার এটাকে যদি আমরা এইভাবে মার্ক করে দেই, তো পরীক্ষার হলে এগুলো প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা আমরা করলাম। তো আশা করি তোমরা আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয় এটা বুঝে গেছো। এই হচ্ছে আমাদের আয়তলেখ চিত্র, যেখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের প্রয়োজন এবং গণসংখ্যা প্রয়োজন। প্রশ্নে যদি এমন হতে পারে যে দেখা গেছে যে এই ট্যালি সিস্টেম হতে পারে, তোমরা ট্যালি কীভাবে করতে হয় এটা অলরেডি বুঝে গেছো। ট্যালির মাধ্যমে শ্রেণীব্যক্তি, শ্রেণী সংখ্যা, গণসংখ্যা এগুলো বের করতে হয় বা বের করা সম্ভব, এবং কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হয় এটা তোমরা জেনে গেছো। তো আশা করি 14 নম্বর অঙ্কটি তোমরা বুঝে গেছো। 14 নম্বর অঙ্কের আমরা 3টা জিনিসই করলাম। এটা হচ্ছে 14 গ, যেটা আমরা করলাম 14 গ, 14 গ আমরা করলাম, 14 ক খ দুটো অঙ্কই আমরা করেছি। এখন চলো আমরা 15 নম্বর অঙ্কটা করি। 15 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এই অনুশীলনীর যেখানে বলা হয়েছে যে তাপমাত্রা পরিবর্তনশীল, বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। অর্থাৎ এখানে পুরো 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটা কি চাইছে, শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। ওকে, এটা যদি আমরা করতে যাই, তো প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে এটা আমরা এখন করব 15 ক। ওকে, শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো এই যে প্রদত্ত যে উপাত্তগুলো রয়েছে, যে 52 সপ্তাহের যে তাপমাত্রা এককগুলো দেওয়া আছে, এখান থেকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তো সর্বনিম্ন তাপমাত্রা কত, সর্বনিম্ন তাপমাত্রা বা সর্বনিম্ন মান কত, সেটা আমাদেরকে প্রথমে জাস্টিফাই করতে হবে। তো খেয়াল করো, 35-এর থেকে 30 ছোট, তার থেকে 27 ছোট, এরকম করতে করতে দেখা যাচ্ছে 19, তারপরে এর থেকে ছোট কি আছে 15,
15 থেকে ছোট আমরা পেলাম 12, 12 থেকে 10, 9, 7 পেলাম, 7-এর থেকে ছোট ছোট ছোট, 7-এর থেকে ছোট নাই, তার মানে এখানে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি। তো আমরা এইটাকে মার্ক রাখলাম এবং এখানে আমরা লিখলাম হচ্ছে যে উপরোক্ত উপাত্তে, এটাও আমরা লিখতে পারি বা লিখতে পারি প্রদত্ত উপাত্তে, প্রদত্ত উপাত্তে সেটা কি খেয়াল করো, সেটা হচ্ছে সর্বনিম্ন মান, সেটা কত 7। ওকে, একটা পার্ট কিন্তু আমাদের গেল। তারপরে কি এখান থেকে আমরা আরেকটা জিনিস যদি বের করতে চাই, সর্বোচ্চ মান সেটা কত খেয়াল করো। এখান থেকে সর্বনিম্ন পেলাম 7, সর্বোচ্চ কত, সর্বোচ্চ যদি খেয়াল করো 35 থেকে বেশি কি আছে 36, 39, 38, 40, ওকে 40 40, এরকম করতে করতে যদি আমরা খেয়াল করি কি কি সর্বোচ্চ থাকতে পারে, 40-এর থেকে বেশি 41 আছে, 41-এর থেকে বেশি আমরা আর কি কিছু পেলাম খেয়াল করো তো চোখের, হ্যাঁ এই যে একটা ছিল প্রথমেই ছিল 42, তো সর্বোচ্চ মান হচ্ছে 42। তো আমাদেরকে কি বের করতে হবে, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তো আমরা জানি, খেয়াল করো, আমরা জানি শ্রেণী সংখ্যা সমান কি, শ্রেণী সংখ্যা সমান হচ্ছে উপাত্তের পরিসর, উপাত্তের পরিসর ডিভাইডেড হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। খেয়াল করো এখানে যদি আমরা এইভাবে চিন্তা করি, এখানে পরিসর হচ্ছে, পরিসর সমান আমরা জানি যে পরিসর সমান হচ্ছে যে সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1, এটা আমরা জানি। তো সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে 42, বিয়োগ হচ্ছে 7, তার সাথে যোগ হচ্ছে কত, যোগ হচ্ছে 1। তো 42 থেকে 7 যদি আমরা বাদ দিই থাকছে 35 যোগ 1 মানে হচ্ছে 36। তো খেয়াল করো উপাত্তের পরিসর হচ্ছে 36, শ্রেণীব্যাপ্তি দেয়া আছে তাই না, খেয়াল করো উপাত্তের সর্বনিম্ন মান হচ্ছে 7, সর্বোচ্চ মান হচ্ছে 42, আর শ্রেণীব্যাপ্তি যেটা কি, যেটা হচ্ছে দেওয়া আছে কত 5 ধরে। তো এখানে এটা আমরা লিখতে পারি, এখানেও নোটে রাখতে পারি, ব্যাপ্তি হচ্ছে 5। এখন 36কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে 7.2, 5 7 35 আর এখানে 0.2। তো খেয়াল করো তো 7.2 তো আর শ্রেণী সংখ্যা হতে পারে না, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট রাখতে পারি 8, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা হবে 8। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় শ্রেণী সংখ্যা 8, সহজেই কিন্তু আমরা করে ফেললাম। তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কটা করি। 15 খ যদি আমরা চিন্তা করি, প্রদত্ত উপাত্ত সমূহকে সারণীর আকারে প্রকাশ করে, সারণী থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার গড় নির্ণয় করো। অর্থাৎ এখানে যে তাপমাত্রাগুলো আছে তার একটা গড় নির্ণয় করতে আমাদেরকে বলছে। তো গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে আমরা জানি, খেয়াল করো এখানে একটা জিনিস যদি আমরা একটু
বিশ্লেষণ করে রাখি। আমরা জানি গড় হচ্ছে কি? গড় হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড n। এখন খেয়াল করো, আমাদেরকে এই এই গড়টা নির্ণয় করতে গেলে, অর্থাৎ এখানে যে তাপমাত্রার যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো থেকে আমাদের গড় নির্ণয় করতে গেলে যে জিনিসগুলো করতে হবে, 1 নাম্বার আমাদের প্রয়োজন হবে হচ্ছে গিয়ে গণসংখ্যা, 2 নাম্বার আমাদের দরকার হবে কি? দরকার হবে হচ্ছে গিয়ে শ্রেণীর মধ্যবিন্দু। এখন চিন্তা করে দেখো, এই জিনিসটা করার জন্য আমাদের একটা বিশাল ছক আঁকতে হবে। এই ছকটা আঁকতে গেলে আমাদের ট্যালি করতে হবে, তো বিশাল একটা অবস্থা। একটা কাজ করি, এই পুরো বিষয়টাকে আমি একটু রেডি করে তোমাদের সামনে উপস্থাপন করছি। খেয়াল করো, আমি সারণীটি কিন্তু পুরোটা তৈরি করে ফেলেছি, কারণ এই বিশাল জিনিসটা খুবই বিরক্তিকর জিনিস, একটা একটা করে কাটাকাটি করা। জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা যে কাজটা করেছি, আমাদের প্রথম প্রশ্নে কি ছিল? খেয়াল করো, প্রথম প্রশ্নে ছিল হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণীব্যাপ্তি আমরা কত ধরেছি? দেখো, শ্রেণীব্যাপ্তি আমরা ধরেছি কিন্তু 5, তাই না? 6 থেকে 10, কারণ সর্বনিম্ন ছিল 7, আমরা একটু নিজেদের সুবিধার জন্য 6 থেকে শুরু করেছি, 6 থেকে 10। এখানে দেখো শ্রেণীব্যাপ্তি কত আছে? 5 আছে। আর শ্রেণী সংখ্যা আমরা প্রথম অঙ্কেতে কি বের করেছি? শ্রেণী সংখ্যা ছিল 8। দেখো শ্রেণী সংখ্যা কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, এরপরে প্রত্যেকটা সংখ্যাগুলোকে টেলির হিসাব তো তোমরা জানোই যে 6 থেকে 10 এখানে 4টা আছে, তো 4টা টেলি এখানে আমরা এইভাবে কাটাকাটি করেছি এবং এইখান থেকে আমরা গণসংখ্যা বের করেছি 4 5 8। তো টোটাল হচ্ছে গিয়ে 52, কারণ 52 সপ্তাহের তাপমাত্রা দেওয়া আছে। মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু হচ্ছে গিয়ে নিম্নসীমা এবং উচ্চসীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করছি, অর্থাৎ 6 থেকে 10 16, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, এরকম করে আমরা বের করেছি। তো একটা হচ্ছে f1, একটা হচ্ছে xi, একটা হচ্ছে fi, একটা হচ্ছে xi, এবং এই দুইটার গুণফল টোটাল আসছে হচ্ছে কত? টোটাল হচ্ছে 1271। এখন আমরা যদি গড় নির্ণয় করতে যাই, সুতরাং গড় x বার ইকুয়ালস টু সামেশন অফ fi xi ডিভাইডেড n, অর্থাৎ fi আর xi, সামেশন অফ fi xi আসতেছে কত? 1271 ডিভাইডেড হচ্ছে n মানে হচ্ছে 552। এখন যদি আমরা ক্যালকুলেটরের সহায়তা নিই, যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি? এখানে আছে হচ্ছে 1271 ডিভাইডেড হচ্ছে 52, অর্থাৎ 24.44 প্রায়। তার মানে হচ্ছে গিয়ে গড় তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি হিসাব করি, সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 42 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি। সেই হিসাব করলে 52 সপ্তাহে গড় তাপমাত্রা হচ্ছে 24.44 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। গ নাম্বার অঙ্কটা আমাদের করতে হবে, এটাও আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে পুরোটা একটা ছক রেডি করে নিতে, কারণ এই জিনিসগুলো এখন পর্যন্ত তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে গণসংখ্যা কি। খেয়াল করো, এখানে 4টা টালির মান ছিল, তো এখানে 4, আবার এখানে হচ্ছে 5, এখানে 5 6 7 8 লিখে দিলাম 5টা, মানে এক একটা ব্লক হয়ে গেছে 5 5, আর এখানে 3, অর্থাৎ হচ্ছে 13। তো এরকম করে আমরা বের করেছি। তাহলে চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। আমরা 15-এর গটা যদি দেখি, যারা 14 নম্বর অঙ্কটি করেছে তাদের কাছে এই 15-এর গ খুবই সহজ মনে হবে। তো খেয়াল করো, উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। এখন আমরা জানি যে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে গিয়ে প্রচুরক আর একটা হচ্ছে গিয়ে আয়তলেখ। আমাদের প্রচুরকের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী কিন্তু নির্ণয় করলে হবে না, আমাদেরকে নির্ণয় করতে হবে এই একটা চিত্র অঙ্কন করতে হবে সেটা অনুযায়ী। আর আমরা জানি কি, আয়তলেখ অঙ্কন করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন
শ্রেণীসীমা, আর 2 নম্বর হচ্ছে গণসংখ্যা। এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বের করতে গেলে প্রথমে আমাদেরকে শ্রেণীব্যাপ্তি তৈরি করতে হবে। তাহলে একটু আগে যে জিনিসটা আমরা করেছি সেখান থেকে যদি একটু সেগ্রিগেট করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গিয়ে, খেয়াল করো, যেটা আমরা পাবো, আমি এটাকে নিয়ে আসলাম, এই হচ্ছে আমাদের, একটু ক্লিয়ার করার প্রয়োজন, জাস্ট এ মোমেন্ট। খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেখান থেকে আমাদেরকে কি কি ছিল, এখানে শ্রেণীব্যাপ্তি ছিল, গণসংখ্যা ছিল, শ্রেণী মধ্যবিন্দু ছিল। এইটা থেকে আমরা একটু আলাদা করে নিলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাকে, এবং মাঝখানে একটা নতুন কলাম অ্যাড করেছি যেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সম্বন্ধে আমাদের অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে, কারণ আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন হয়। তো এটাকে কি করেছি, 6-এর জায়গায় আমরা জাস্ট 5.5 নিয়েছি, একটু মানে আগে থেকে শুরু করেছি, আর 10-এর জায়গায় 10.5 নিয়েছি, কারণ পরে শেষ করেছি যাতে আয়তলেখ অঙ্কন করতে সুবিধা হয়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার উপর বেস করে একটা ছক কাগজ নিয়ে আসি। আমরা ছক কাগজটি নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা যে কাজগুলো করব, 1 নম্বর হচ্ছে গিয়ে, এটা হচ্ছে একটি আয়তলেখ, যেখানে এক্স অক্ষ বরাবর কি থাকছে, এক্স অক্ষ বরাবর থাকছে হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকছে, এই যে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। ওয়াই অক্ষ বরাবর যেটা থাকছে সেটা কি, সেটা হচ্ছে গণসংখ্যা। ওকে, এখন একটু যদি মার্কিং করে ফেলি, এখানে আছে হচ্ছে 8টা শ্রেণী সংখ্যা। তো আমরা ধরলাম সাপোজ এটা হচ্ছে 5.5, এটা হচ্ছে 10.5, এটা হচ্ছে 15.5। এটা কেন ধরছি খেয়াল করো, আমরা যদি এইভাবে লিখি যে এখানে ছক কাগজের এক্স অক্ষ হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা, যাকে আমরা প্রতি দুই ঘর সমান শ্রেণী ব্যবধান ধরে এবং ওয়াই অক্ষ গণসংখ্যাকে এক একক ধরে আয়তলেখ অঙ্কন করি। ওকে, তাহলে এখানে খেয়াল করো, 15.5, 5.5 থেকে শুরু, 10.5, 15.5, তারপর 20.5। তো এটা হচ্ছে 20.5, তারপরে কি 55.5, তারপরে হচ্ছে 30.5, এরপরে কি আমাদের অঙ্কনের সুবিধার্থে লেখাগুলো একটু চাপিয়ে নিলাম, কারণ ছক কাগজটা বেশ বড় দরকার ছিল। যাই হোক, 30.5, তারপরে হচ্ছে 35.5, এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে 35.5-এর পরে হচ্ছে 40.5 এবং সর্বশেষ হচ্ছে 45.5। খেয়াল করো, ছক কাগজটা কিন্তু এখানে আরও বাকি ছিল।
তো আমরা যদি একটু মার্ক করে নিই এরকম, যে যেটাকে আমরা করতে পারি, আমরা একটা স্ট্রেট লাইন নিই, কারণ এটা আমাদের দরকার। একটা স্ট্রেট লাইন নিলাম আমরা, যেটা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে 5.5-এর আগেও কিছু সংখ্যা আছে। এটা জাস্ট যেহেতু একটু বড় সড়ো করে আমরা আঁকছি, এইটুকু আমরা ব্লক করে দিলাম। 5.5 এর আগে ছক বোঝাতে আমরা চিহ্নটি ব্যবহার করেছি। ওকে, এখন খেয়াল করো, এখন আমাদের যে কাজটা করতে হবে, এরপরে কি আছে খেয়াল করো, এরপরে আছে হচ্ছে গিয়ে যে জাস্ট একটু ধরে নিলাম আমরা, একটু অন্যরকমই হয়ে গেছে চিত্রটা, যাই হোক এখন কিছু করার নেই। এরপরে হচ্ছে এখানে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15। ওকে, এখন খেয়াল করো 5.5 থেকে 10.5, 5.5 থেকে 10.5 হচ্ছে 4। 4 মানে কি? 4 মানে হচ্ছে জাস্ট 5-এর একটু নিচে, অর্থাৎ এই যে এইটা হচ্ছে 5.5 আর এই হচ্ছে 10.5, যেটা হচ্ছে 4। ওকে, তারপরে 10.5 থেকে 15.5 আছে 5, তার মানে একটুখানি উপরে এই হচ্ছে 15.5। ওকে, 15.5 থেকে 20.5 হচ্ছে 8, 8 মানে হচ্ছে কি 10-এর একটু নিচে 5-এর একটু উপরে, অর্থাৎ এইটা হচ্ছে কোন পর্যন্ত? এটা হচ্ছে গিয়ে 20.5 পর্যন্ত। তো আমরা এখানে 20.5 পর্যন্ত মার্ক করে দিলাম। তারপরে কি আছে 20.5 থেকে 25.5 পর্যন্ত হচ্ছে 13, 13 মানে হচ্ছে কি 15-এর একটু ছোট, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত। তোমরা যখন স্কেলে করবা তখন আরেকটু সচেতনভাবে করবা যাতে সুন্দর হয়। তারপরে হচ্ছে 25.5 থেকে 30.5 পর্যন্ত হচ্ছে 9, তো 9 হচ্ছে 10-এর একটু নিচে, এই হচ্ছে 10, এই হচ্ছে 9, এই হচ্ছে আমাদের 30.5। তারপর 30.5 থেকে 35.5 হচ্ছে 5, অর্থাৎ এইটা। তারপরে কত 6 হচ্ছে একটু উপরে, এটা হচ্ছে 40.5 পর্যন্ত হচ্ছে 6, এবং সর্বশেষে হচ্ছে 41.5 থেকে, সরি এটা হচ্ছে 40.5 থেকে 45.5 পর্যন্ত হচ্ছে কত? এটা হচ্ছে 45.5 হচ্ছে 2 একদম নিচে, এই হচ্ছে অবস্থা। এইটাকে যদি আমরা এখন একটু সুন্দর করে সাজাই, খেয়াল করো, একটু সুন্দর করে যদি সাজাই তাহলে কি দাঁড়ায় খেয়াল করো। প্রথমে আমরা একটু মার্ক করে দিই, এই 5.5 থেকে 10.5 পর্যন্ত হচ্ছে এইটুকু, 10.5 থেকে 15.5 পর্যন্ত হচ্ছে এইটুকু, তারপরে 15.5 থেকে 20 পর্যন্ত হচ্ছে এইটুকু, তারপরে হচ্ছে যেটা 20.5 থেকে 25.5 এইটুকু। এটা আমরা করাতে সুবিধাটা হচ্ছে যে আমরা খুব সহজে একবার দেখলেই বুঝে যাব যে জিনিসটা কতটুকু হয়েছে।
তারপরে হচ্ছে এইটাকে আবার এখানে দিলাম, ওকে, এবং পরিশেষে আমরা দিলাম এই কালারটা, ওকে। এখন এখানে আমাদের কিন্তু আয়তলেখ করা ডান, আয়তলেখ কিন্তু আমাদের হয়ে গেছে, আয়তলেখ আমাদের হয়ে গেছে। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে প্রচুরক নির্ণয় করো এই চিত্রের মাধ্যমে। তো প্রচুরক বলতে আমরা কি বুঝি, যে সংখ্যাটা কোনো উপাত্তে সর্বাধিকবার ব্যবহৃত হয়েছে। তো এখানে খেয়াল করো 21 থেকে 25 যে শ্রেণীটা আছে, অর্থাৎ 20.5 থেকে 25.5 যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এই জিনিসটা এখানে কিন্তু সর্বাধিকবার কি 13 সংখ্যাটি হয়েছে। এখন এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে যে এটাকে যদি আমরা একটু মানে এইভাবে চিন্তা করি, যে এখানে আছে কত 13, তো এই কর্নারটাকে আমরা করব কি, এটা নিয়ম যেটা, যে এখানে উচ্চ সীমাটাকে করতে হবে কি কৌণিকভাবে এখানকার নিম্ন সীমার যে পার্ট, এখানে একটু ক্রস দিতে হবে, আবার এখান থেকে একটু ক্রস দিতে হবে। তো এই জায়গাটা দেখো কোথায় মিলেছে, এই জায়গাটা দেখো, এই কৌণিকভাবে যদি আমরা কৌণিকভাবে অঙ্কন করার ফলে আমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি, দেখো সূক্ষ্মভাবে যে খেয়াল করি, এই যে বিন্দুটা আছে, যেখানে আমরা যদি চিত্রটা আবার আঁকি, একটু চিকন করে আঁকি, যদি খেয়াল করো এইটাকে, এই যে এখানে এই যে এই জায়গাটাতে যদি আমরা এইভাবে একটু মার্ক করি, খেয়াল করো এইটাকে আমরা এইভাবে মার্ক করলাম, এটাকে আমরা এইভাবে মার্ক করলাম। তো মাঝামাঝিটা কি আসছে, জাস্ট এখানে 20.5 দুই ঘর করে যেহেতু নিয়েছি, তার মানে কি 21.5, 22.5, 23.5, অর্থাৎ এই মার্কসটা আসতেছে এই জায়গাটাতে, এই জায়গা মানে হচ্ছে গিয়ে, এই জায়গাটা মানে হচ্ছে গিয়ে 23.5। দেখো মাঝামাঝিও কিন্তু আসে নাই, তাই তো, মানে এখানে জাস্ট 20 থেকে 25-এর মাঝখানে এখানে যে জায়গাটুকু আছে, এখানে একটা জায়গাতে গিয়ে এটা মিলিত হয়েছে। সে মিলিত বিন্দুটা কত, সেই মিলিত বিন্দুটা হচ্ছে গিয়ে, খেয়াল করো যদি আমরা একটু একটু ভালোভাবে খেয়াল করি, অর্থাৎ এখানে দুই ঘরে হচ্ছে কি একটা, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে এইটুকে এখানে 10 ঘর মানে হচ্ছে কি, 10 ঘর মানে হচ্ছে গিয়ে ব্যবধান হচ্ছে 5, তার মানে কি, তার মানে এখানে 1 2 3 4, 4 মানে কি, 4 মানে হচ্ছে 2, তার মানে কি প্রায় 22.5, মানে ধরে নিলাম এটা হচ্ছে 23, এটা ধরে নিলাম 23। আমরা যদি এভাবে লিখি যে প্রচুরক নির্ণয়, এটা কি দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুরক শ্রেণী হচ্ছে কি 20.5 থেকে 25 পর্যন্ত। এখন আমরা যদি এটাকে একটু আবার ইন্ডিকেট করি, আমরা আয়তলেখ হতে দেখতে পাচ্ছি প্রচুরক শ্রেণী হচ্ছে কোনটা, প্রচুরক শ্রেণী হচ্ছে 20.5 থেকে 25.5। আড়াআড়ি
ভাবে কৌণিক বিন্দু যোগ করলে দেখতে পাচ্ছি বিন্দুটি 23 বিন্দুতে ছেদ করে তাই প্রচুরক হচ্ছে 23। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারটা এই অঙ্কগুলো আমি দুইবার করলাম, কারণ প্রথমেই একটু জিনিস বলে রাখি, অনেক দিন আগেই আমি অনুশীলনী 17-র 13, 14, 15 অঙ্কগুলো সমাধান করেছিলাম। তো অনেকের প্রশ্ন হচ্ছে হাতের লেখা একটু সমস্যা অথবা স্ক্রিনগুলো ক্লিয়ার না। তো আমি যে কারণে 13, 14, 15 আবার তোমাদেরকে পোস্ট করলাম। তো আশা করি এবার তোমাদের সমস্যার সমাধান হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার চ্যানেলের নাম হচ্ছে হোম অফ ম্যাথ। তো পরবর্তী কোনো লেকচারে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।